হ্যালো, আসসালামু আলাইকুম। লাস্ট যে ভিডিওটা ছিল ওই ভিডিওটাতে মানে আমি কোথাও খুব লাউডলি কথা বলি নাই, খুব খুব ইমোশন নিয়ে কথা বলছিলাম। তো মানে খুব একটা অড একটা সিন ওখানে পিকচার আর কি, যেটা চলে মানে যে ভিডিওটা যখন ফোকাস করা হয় একটু ঠিক ঠিক রাইট, একটু ফোকাস না, যখন এটা আর কি দেওয়া হয় তখন এটা অটোমেটিক্যালি আর কি হয়। তো আমি তো একটু কথা বলার সময় আমার প্রচুর ইমোশন আসে, তো ওখানে দেখে মনে হচ্ছে যে আমি যন্ত্রণায় চিৎকার পাচ্ছি অথবা ঝগড়া করছি, মানে কোনো একটা খুব মানে প্রেশার্ড আদারওয়াইজ মানে ইমোশনের একটা এক্সপ্লোশন এরকম কিছু একটা, বাট বাস্তবে কিন্তু সেটা কিছুই ছিল না। আমি স্বাভাবিকভাবেই একটু এইভাবে কথা বলি। আমার মনে হয় যে ইমোশনালি প্রত্যেকটা বিষয় একটু স্ট্রংলি বলতে চাই, এবং সত্য হলে সেটা যা সত্য সেটাই বলি সবসময়, মিথ্যা তো একদমই বলি না। পারবো কেন, আমার মনে হয় আমার মতো একটু অল্প মানে হাতে গোনা যাবে মিথ্যা বলতে সারা দুনিয়াতে নাই। তো আমি এখনও বাসা খুঁজে পাই নাই আনফর্চুনেটলি। তো লাস্ট বসুন্ধরাতে অনেকগুলো দেখেছে, আমার ছেলেও দেখেছে, কিন্তু কিছুতেই মানে সেট হচ্ছে না। আমি জানি না এটা মানে ওয়াই ইট ইজ হ্যাপেনিং উইথ মি। তো হোয়াট এভার, আশা করছি পেয়ে যাব। তো সাভারেও একটু দেখা যাচ্ছে, সাভার ডিওএইচএসের অ্যাটমসফিয়ারটা আমার খুব ভালো, আগের থেকেই আমি পছন্দ করি, কারণ এটা স্মৃতিসৌধের পাশে, আর তাছাড়া ওখানে সাভার গল্ফ গ্রাউন্ড আছে। যদিও আমি একদম ঘর থেকে সহজে বেরোই না, হয়তো ওখানে আমার যাওয়াই হবে না, বাট যেটা প্রয়োজনীয়, যেরকম ওখানে সাভার ডিওএইচএসের পাশে শপিং মল আছে, সিএসডি আছে, সুপার শপগুলো আছে। আবার আমার নিজেরও একটা সুপার শপ দেওয়ার একটা ইচ্ছা আছে। সুপার শপ মিনস অ্যাকচুয়ালি আমি তো রেস্টুরেন্ট করছিলাম, তো সেটা তো 2008-এই বন্ধ হয়ে গেছে। তো আবার স্টার্ট করতে হলে অ্যাকচুয়ালি যেরকম ম্যান পাওয়ার এবং এফোর্ট লাগবে, এই মুহূর্তেই আমার মাথার হাড় করে জল পর থেকে 2000 কোলে তো একটু শক্ত হয়ে আবার রিশেপ হয়েছে, কিন্তু শেপটা তো একটু চেঞ্জ হয়েছে। তো এই ইনজুরিটার ফলে যেটা মানে উইদাউট এনি অ্যাটাক একটা ইনজুরি, যে কেউ মারধর করে নাই, কোনো কিছু করে নাই, বাট আই ইনজিউর্ড। তো এই ইনজুরির পর, এই 2021-এর পর অ্যাকচুয়ালি তার আগে তার একটা ইনজুরি আছে যেটাও উইদাউট এনি অ্যাটাক। তো এই দুইটা ইনজুরির পরে আমি আসলে খুব একটা মানে কায়িক পরিশ্রম ঠিক বলবো না, মানে রেসপন্সিবিলিটি নিতে হয়, কিন্তু একটা টাইম অনেক ফিজিক্যাল এফোর্ট দিতে হয়, কায়িক পরিশ্রম করতে হয়, অনেক বেশি পরিশ্রম দিতে হয়। সাপোজ আমি যখন রেস্টুরেন্ট বিজনেস করতাম তখন একদম ভোর 6টায় উঠে আমি রাত 12টা-1টা পর্যন্ত আমি ঘুমাইনি, একদম একটানা কাজ করেছি এই 5-6 বছরের ভিতরে। বিশেষ করে 2006, 7, 8 এই 3টা বছর একদম শেষ পর্যন্ত বন্ধ হওয়া পর্যন্ত আই ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ লেডি দ্যাট টাইম। তো আল্লাহ সেটা কন্টিনিউ করতে দেন নাই। আমি আসলে একটু মানে ইমোশন নিয়ে কথা বলতাম, আই এম ট্রাই টু কন্ট্রোল মাই ওয়ে অফ স্পিকিং, যাতে ইমোশন বেশি একটা মানে ফুটে না ওঠে। আর বাই দ্য ওয়ে, আমার যে চোখের এই পাশে যে ইয়া ছিল ওটা ভালো হয়ে গেছে, চোখ প্রচণ্ড রকম ইনজিউর্ড হয়েছিল, এখান থেকে হাড়গুলো যাচ্ছিল, ওটা এখন ঠিক হয়েছে। কিন্তু এই যে এইখানে যে ভিতরে ভিতরে যে আর্টারি ছিঁড়ে গেছে, ওটা এখন পর্যন্ত ঠিক হয়নি, না এইটা না এইটা। তো জানি না, আল্লাহ শেষ পর্যন্ত মুখের এটা আমার খুব সম্ভবত ইন্টারনালি অপারেশন করতে হবে, করে এই পেইন আর্টারিগুলো আবার রিকানেক্ট করতে হবে। ঠিক যেরকম বিভিন্ন জায়গায় আমরা যখন সিজারিয়ান বেবি হয় বা যে কোনো একটা অপারেশনে যদি কোনো কারণে ভেইন বা আর্টারি যদি ওই অপারেশনের কারণে ছিঁড়ে যায়, মানে ডিসকানেক্ট হয়, ওটাতে কিন্তু খুব ওই জায়গাটা সেন্স পাওয়া যায় না। আস্তে 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 ওই জায়গাটা ঘা হতে শুরু, ঘা বলতে হলো যেহেতু ব্লাড এবং ফ্লুইড কানেক্টেড হয় না, তো একটার সাথে আরেকটা, এইটাই তো আসলে মানুষকে বাঁচিয়ে রাখে। আর একটা গাছের মতো, কিন্তু গাছ আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে গাছের শুধু পাতা সজীব, কিন্তু মানুষের তো সব কিছুই সজীব, চুল ছাড়া। তো আমি আবার ওভাবে হাসতে এবং খুব বেশি ইমোশন নিয়ে, মানে যেটা খুশির ইমোশনই হোক, খুব খুশি হচ্ছে সেটা হোক বা যেটাই হোক, আমি আসলে একটু ভয় পাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি না যে এমন কোনো অড একটা ফেস আসুক
যেটা খুব আসলে হাজারো এটা ইউটিউব, তো যদি কেউ দেখে তো, বা অনেক মানুষরাই তো দেখবে, কেউ মানে সেই মানুষ, যারাই দেখবেন তারা সবাই মানুষ। তো আমি এখন বাসা খুঁজে পাবো কিনা, আমি উত্তরতে ভাবছি একটু যাবো। আমি যাতে এই মাসে একটা বাসা পেয়ে যাই, সেপ্টেম্বরে উঠতে পারলে খুব ভালো হতো। তো তো পেলাম না, কোনো দিকেই ইয়া হলো না। আর এম ব্লকে, বসুন্ধরা এম ব্লকে একটা বাসা হয়েছিল, কিন্তু বাসাটার প্রবলেম হচ্ছে বাসাটার তালা দিয়ে রাখে ভিতর থেকে ওদের যে গার্ড, মানে অ্যাকচুয়ালি বাসাটার কোনো অপশন নাই, বাসাটাই এরকম, খুব সময় বাড়িওয়ালা বেশি একটা থাকেন না, যে কারণে পুরো গার্ডের হাতে। আর ওখানকার একতলায় একটা ছোট ওদের পরিচিত মানে রিলেভেন্ট একজন পরিচিত একটা ফ্যামিলি থাকে বোধহয়। তো এই দুইজন হচ্ছে মানে টোটালি বাসাটা টেক কেয়ার করে। তো বাইরে থেকে আমাদের নানুর বাসায় যেরকম আমরা পুরনো কোল্যাপসেবল গেট, তার বাইরে একটা গেট, কিন্তু ওদের গেটটা এমনভাবে পুরা ওয়ালের সাথে সেট করা, মানে বিশাল উঁচু ওয়াল, প্রাচীর, পুরো বাড়িটা ন্যাচারালি খুব স্ট্রং সিকিউরিটির কারণে, মানে উঁচু প্রাচীর, অনেকটা দুর্গের মতো করে বাড়িটা তৈরি করা। আমার নানু বাসার সাথে মিল থাকলেও আমার নানু বাসা আবার দুর্গের মতো না, একদম খুব সাদা চিতা, কিন্তু ওদের বাসাটা চারিদিক থেকে একদম খুব হাই, অনেক উঁচা করে করা। এবং গেটের সাথে, মানে গেটের ওই পারে কিছু, আমার নানুর বাসার এই পাশের গেটটা তো খোলা থাকে, কিন্তু কোলাপসেবল গেট আটকালেও ওই গেটের থেকে দেখা যায়, কিন্তু এটা এই পাশ থেকে দেখার কোনো উপায় নাই, যদি না ভিতর থেকে যদি দরজাটা খুলে না দেখেও ইন টাইম, তাহলে। আর একজনই মাত্র গার্ড, তো সো গার্ডও বলা যায় না, ওকে কেয়ারটেকার, সেই দেখে। তো কোনো কারণে সে যদি বিজি থাকে, দেখা যাবে যে বের হতে আর ঢুকতে খুব প্রবলেম। এটার জন্য আমি নিতে চাচ্ছিলাম না, কিন্তু এখন দেখতেছি যে আপাতত হয়তো বা 1 বছর বা 6 মাসের জন্য বাসাটা নেওয়া যেতে পারে, কারণ যেহেতু আমি বাসা খুঁজে পাচ্ছি না, আমাকে ইমার্জেন্সি অক্টোবরের 30 তারিখে ছাড়তে হবে। তো আমি যদি সেপ্টেম্বরের ভিতরে যদি বাসাটা নিই, অন্তত কয়েক মাসের জন্য, আমার ছেলেটা চাকরিও পেলো, প্লাস আমি একটু সেট হলাম। বাট যদি উনি দেন, যদি না সব বাসাগুলো সম্পূর্ণ ফিল আপ হয়ে না থাকে, আর যদি একেবারেই বসুন্ধরায় সব কোনোটাই হচ্ছে না, কেউ আবার কমপ্লেন, যেরকম একটা বাসা পেয়েছিলাম, বাসাটা ভালো অনেক, এল ব্লকে 8 নম্বর রোডে। বাট ওনাদের প্রবলেম হচ্ছে, আমার ফ্ল্যাট থেকে আমি বাসা ভাড়া পাই প্রতি মাসের 13 থেকে 14 তারিখ, কখনো 15 তারিখও হয়, 16 তারিখও হয়, মানে ইন বিটুইন 20 মানে 16-এর ভিতরে আমি আমার ফ্ল্যাটের টাকা পেয়ে যাই। আমার 3 তলারটাও মিতু আন্টির যে ফ্যামিলিটা ছিল, মিতু আন্টির ফ্ল্যাটে যে ফ্যামিলিটা, একটা ছেলে, একজনের সিঙ্গেল ছিল, সাথে একটা ফ্যামিলি। তো ওরা কিন্তু মোটামুটি টাকা আগে 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখে দিয়ে দিত, কিন্তু কয়েক মাস ধরে ওনারা ঠিক যেদিন 13 তারিখে 3 তলার আন্টি দিচ্ছে, ঠিক সেই সময় দিচ্ছে। ইটস ভেরি, তো এইটা আর কোনো ভাড়াটিয়া মানতে, মানে সরি, কোনো ল্যান্ডলর্ড বা লেডি মানতে লাগছে না যে 16 তারিখের ভিতরে দিবে, সবাই চাচ্ছে যে 10 তারিখের ভিতরে দেওয়ার জন্য ফ্ল্যাট ভাড়া। তো আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি হোয়াট আই উইল ডু, কারণ এই অবজেকশনটা আমি দিতে পারবো না, কারণ প্রতি মাসে জিনিসটা, কারণ প্রতি মাসে যদি আমাকে এখন 10 তারিখে, যা আমি এখন বললাম একটা ল্যান্ডলর্ডকে যে না, হ্যাঁ আমি দিয়ে দিব, তারপর দেখা গেলো টাকাটা আসলো না, কারণ আমার ফ্ল্যাট ভাড়া আসবে, তারপর আমি দিব, কোনো কারণে তারা লেট করলো, তখন তো আমি খুব একটা বাজে পরিস্থিতির ভিতরে পড়বো, তাই না? আমি প্রথম মাসে আমার কথা বরখেলাপ হয়ে যাবে। তো সো এটা যার সাথে ম্যাচিং হবে আমি তার সাথেই আসলে যেতে পারবো। তো সো এই জন্য এল ব্লকের একটা বাসা হাতছাড়া হয়ে গেছে, কোনো রিজন নাই, শুধুমাত্র এটা, নাহলে সেপ্টেম্বর মাসে উঠে যেত বাসাটায়। আর আরেকটা এম ব্লকের একটা বাসা হলো 7 তলার উপরে, ওর লিফট নাই, অক্টোবরের আগে লিফট হবে না, যদি না হয় আমার অবস্থা খেলে অত উঁচা, আর অত উঁচা নিতে যাচ্ছি না, কারণ আমার পা ভাঙা, পায়ের একটা হাড় ভাঙা, আমার খুব ভয় লাগে যে আমি হয়তো বা হাড়টাতে একদিন প্রেশারে যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। আর এম ব্লকের 20 নম্বর রোডে যে বাসাটা 20A, 20 না 20A নাম্বার রোড, বাসা নাম্বার হচ্ছে 24, 27 না 27, 24 লাইক। তো এই বাসায় যেটা হচ্ছে, এটা খুব অসম্ভব, সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমি দেখেছি বাসায়, যতগুলো বাসার ভিতরে। কিন্তু বাসাটার প্রবলেম হচ্ছে যে একটা হলো ভিতর থেকে তালা দিয়ে রাখে সবসময়, আর দ্বিতীয়ত হচ্ছে বাসাটা লিফট নাই, সেটাও কোনো প্রবলেম না, কারণ এত বেশি পোক্ত বাসা, আসলে আমার মনে হয় ওরা নিজেদের জন্য পুরো বাসাটা করেছে, আমি জানি না তারপরে ভাড়া দিচ্ছে কেন, বাসায় কোনো লিফটের সিস্টেম নেই, বাকি সব সাপোর্টই আছে। তো লিফটের অসুবিধাও নেই, মাত্র 4 তলা বাসা, তো 4টা ফ্লোর, 2 ইউনিটের।
আর নিচে একতলা দোতলা হচ্ছে ডুপ্লেক্স, আর দোতলার একটা ছোট ফ্ল্যাট আছে। তো ওটা আমি দেখেছিলাম যে দোতলার ফ্ল্যাটটা যদি হয় তাহলে ওখানে উঠতে পারি। তো টোটাল বাসাটা মোটামুটি ভালো, কিন্তু এখন যদি দেখি যে ওঠার পরে যদি আমি উঠলাম ওনাদের সব কন্ডিশন মেনে কিন্তু 6 মাস পরে দেখি যে ওই কন্ডিশনের সাথে আমি যাচ্ছি না, তাহলে তো আমাকে বাসাটা ছেড়ে দিতে হবে। আর তার থেকে বড় কথা, বাসাটা তো খালি থাকতে হবে। বাসাটা যদি খালি না থাকে তাহলে তো আমি বাসাটা নিতে পারবো না। তো আমি আবার একটু উত্তরাতে যে উত্তর 18 নম্বর সেক্টরে, 18 হচ্ছে আমার আম্মুর ডে অফ বর্ন। আম্মু আমার 47-48 সালের 18 তারিখে জন্ম নিয়েছে, 18ই নভেম্বর। আর আমি হলাম 6ই সেপ্টেম্বর 1973 আর বর্ন। বাট আমার অ্যারাবিয়ান হচ্ছে 9th শাওয়াল 1393, 9th শাওয়াল। এদিকে আম্মুর সংখ্যা যে 18, 27 আর 9, এই তিনটা অ্যাকচুয়ালি সেম, একই সংখ্যা। বিকজ 8 + 1 হচ্ছে 9, 9 তো 9, আমি 9 শাওয়াল। আবার এদিকে 27, 2 + 7 = 9, দ্যাট মিনস তিনোটাই হচ্ছে 9। একটা মান্থে তিনটা 9, কিন্তু প্রত্যেকটা মাসে 3টা 9 ডে হয়। তো আমি একটা হলো 9 শাওয়াল, সেদিক থেকে আম্মুর সাথে মিল আছে। আর আম্মু হলো ইংলিশ 9, ইংলিশ বলতে হলে ইংলিশ 9 হলো 18। তো তার থেকে বড় কথা, আমার ডিএনএতে আমার আম্মুর 23টা যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে কিন্তু আমার আম্মুর 46 ক্রোমোজোম দিয়ে একটা করে ডিএনএ, তো ডিএনএ সেল। তো সে ডিএনএর 46-এর ভিতরে 23 কিন্তু আমার আম্মার 18 নভেম্বর। হ্যাঁ, মোট কথা 18কে আমি বলবো না যে 18 অ্যাকচুয়ালি মেইন না, কারণ ডিএনএর গঠন সব কিছু কিন্তু ডিফারেন্ট। মানে এটার সাথে আসলে আমরা যে 18 যে তারিখেই জন্মাই না, কারণ এটা আসলে খুব একটা কারণ ইম্পর্টেন্ট না এই সেন্সে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে যে মেকানিজমে তৈরি করেছেন, মানব জাতিকে বা সমস্ত প্রাণীকুলকে, যে ডিএনএ হচ্ছে মেইন, ডিএনএর পরে আস্তে আস্তে সেটা কোষ বিভাজিত হয়ে একদম মিউটেশন হতে থাকে, একটা পর্যায়ে যে অনেক মানুষের আকার ধারণ করতেছে বা অন্যান্য প্রাণী। তো হোয়াট এভার, তো মানুষের যে জিনের মধ্যে যে 46টা ক্রোমোজোম থাকে বা ডিএনএতে, তো সেই 46টা ক্রোমোজোমের 23টা হচ্ছে মার কাছ থেকে আসে আর 23টা বাবার থেকে আসে। তো আমার যে ক্রোমোজোম, সেখানে আমার আম্মুর হলো 18, মানে আম্মুর, এখন আম্মুরটাকে আমি বোঝাবো কীভাবে, তো এইভাবে 18 বলছি, কিন্তু অ্যাকচুয়ালি 18 পরিচয় না, কারণ আম্মু তো 18-এ নাও জন্মাইতে পারে। এটা লিখে রাখা হয়েছিল সেই সময়, কিন্তু এমন তো হতে পারে যে রাত্রেবেলা জন্মে আছে, কিন্তু ওই সময় টাইমটা কি ঠিক ছিল সেই আমলে? কারণ আমার নানু যখন আমার আম্মু যখন হয়, আমার নানু নিশ্চয়ই সবাই নিশ্চয়ই খুব একটা পাজল অবস্থায় ছিল নানুর সাথে সাথে। তো সবাই নিশ্চয়ই খুব চিন্তিত ছিল যে বাচ্চা ঠিকমতো হবে কি না। তো ওই রকম একটা স্টেটে টাইমিংটা কিন্তু খুব টাফ। এখনকার যেরকম আমি ক্লিনিকে হয়েছে, আমি ফরিদা ক্লিনিকে হয়েছে। তো ফরিদা ক্লিনিকে যেরকম মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, বা ওই সময়টা ওনার সাথে ডাক্তার ফরিদা এবং ডাক্তার টি.এ. চৌধুরী, ওনাদের প্রফেসর টি.এ. চৌধুরী, এই দুজনকে আসলে বিদ্যার মতো কোনো ডক্টর ওই সময় ছিল না, ওনাদের ক্লিনিকে ছিল সবচেয়ে বেস্ট। তো ওই ক্লিনিকে আমি হয়েছি। তো এখন ওই ক্লিনিকে যেরকম একদম আমার আব্বু বা আমার নানু সবাই ছিল, আমার নানা ছিল, আন্টিরা ছিল, কিন্তু বাইরে, ক্লিনিকের বাইরে, মানে কেবিনের বাইরে বা যেখানে অপারেশন থিয়েটারের বাইরে, যেখানে আমি হচ্ছিলাম। আমি তো সিজারিয়ান হইনি, আমি নর্মাল বেবি। তো বিষয় হচ্ছে যে ওই সময়টায় ডাক্তাররা, নার্সরা কিন্তু এই জিনিসটা মেনটেন করতো, কিন্তু আমার আম্মু হয়েছিল বাসায়, আমার নানু এবং আমার নানার যখন আখাউড়াতে পোস্টিং ছিল তখন আমার মা হয়েছে, আর আমার নানার যখন গাইবান্ধাতে পোস্টিং ছিল তখন আমার মামা হয়েছে। আর নার্গিস আন্টি হওয়ার আগে তো আমার নানা মারা যায়। তো যখন দ্যাট মিনস আমার আম্মু হয়েছিল বাসাতে, কোনো ডাক্তার বা হসপিটালের কাছেও যাওয়ার সময় হয় নাই হয়তো বা নানার। আমার আম্মুর নানি ছিল, প্লাস আরও আম্মুর দাদিও বোধহয় খুব সম্ভবত ছিল, কারণ বাবু হবে থেকে তারা সবাই গিয়েছিল আর কি, তখনই আমার আম্মু হয়। তো এই জন্য টাইমিংটা কিন্তু ভুল হতে পারে, এমন হতে পারে 17 তারিখ হতে পারে, বা 17 তারিখটা হওয়ার চান্স কম, যে 18 তারিখ সকাল থেকে এসে রাত্রেবেলায় সে 19-এও জন্মাইতে পারে। নো ওয়ান নো, যেহেতু রাত্রেবেলায় জন্মাচ্ছে
ইভেন আমারটাই, আমি যেরকম রাত 6 তারিখ আম্মুকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল রাত 9:30টার পর, এবং তা আম্মু বলে যে তার থেকে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পর আমি হয়েছি, নট স্পেসিফিক, কোনো স্পেসিফিক টাইম জানে না। তো এখন যদি 2 ঘন্টা হয় তাহলে 11টা, 2.5 ঘন্টা হলে 11:30, কিন্তু যদি 3 ঘন্টা বা তার থেকে বেশি হয় 9:30 তো না, 2.5 ঘন্টা বা তার বেশি হয় 9:30টার সময় আম্মুকে লেবার রুমে নিয়ে আসলো আমি হওয়ার জন্য। তো 2.5 ঘন্টা বা তার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু আমি 7 তারিখে জন্মাই। তো এটা কিন্তু আসলে নট স্পেসিফিক, অ্যাকচুয়ালি এত বেশি বোঝা যায় না অনেক সময়। ডাক্তাররা যদিও রেখেছেন ঠিক মতোই, বাট তারপরে একটু এদিক ওদিক হতে পারে। আর আমার আম্মুরটার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যে 18তেই জন্মেছে, নাও হতে পারে, হয়তো বা সে 19-এ জন্মাচ্ছে, আল্লাহই বলতে পারে। তো যেটাই হোক না কেন, আম্মুর ডিএনএ আম্মুর কাছে আছে, ওইটাকে আমি জাস্ট আম্মুর যে 23 যে ডিএনএটা আমার মধ্যে আছে সেটাকে আমি হিসেবে ধরছি। আব্বুর 23, আম্মুর 23, এটাকে আমি ক্রোমোজোম যেটা আছে আমার ভিতরে, ডিএনএ ক্রোমোজোম, সেটাকে আমি 46টা ক্রোমোজোমের ভিতরে, তো সেটাকে আমি 18 দিয়ে বোঝাচ্ছি। কিন্তু 18 কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কোনো পরিচায়ক না বা এটাকে ইন্ট্রোডিউস করার মতো, কিন্তু আমি জাস্ট সিম্বল হিসাবে বলছি আর কি, জাস্ট একটা প্রেজেন্টেশনের জন্য। তো এখন আমার ভিতরে যেটা আছে, তো এই ভাষা আম্মা কিন্তু সারা জীবন থাকবে। সো আমি কিন্তু 18 নম্বর সেক্টরে, কেন 19 নম্বরেও হলেও 19 নম্বর সেক্টর, যে কোনো সেক্টরে সবসময় থাকতে পারি, কারণ 18 আমার ভিতরে, আমার আম্মার ডিএনএ আমার ভিতরে সারা জীবন থাকবে যতক্ষণ আমি মারা না যাবে। শুধুমাত্র আমার না, আমার 2 বাচ্চার ভিতরে আছে, আমার আন্টিদের ভিতরে আছে, আন্টিদের ভিতরে আছে অন্যভাবে। আমি হলাম ডিরেক্ট, মানে কারণ আমি আমার আম্মার পেট থেকে হয়েছে, আমি হলাম ডিরেক্টলি আমার ভিতরে আম্মুর 18 যে সিম্বল, আমি যেটা সিম্বল হিসাবে বলছি, যেহেতু এটা একদম পারফেক্ট না, তো তারপরেও কিন্তু এটা কিন্তু ইজিলি আম্মু আসতে পারে। তো আমি 18-এ থাকতেই পারি। আর সবচেয়ে বড় কথা, আমার কোনো হাজব্যান্ড নাই 17 বছর ধরে, এবং আমি কোনোদিন বিয়ে শাদী করবেও না, আই নেভার উইল রিম্যারি, আমি একাই থাকবো। তো সো সেক্ষেত্রে আমার বাচ্চা দুটো হয়তো বা মাঝে মাঝে আসবে আমার এখানে, বা আমি আমার ছোটো তাসিন আমার সাথে বাসায় যে বাসায় থাকবো, যে তাসিন আসতে যাচ্ছে, আমি মোস্ট ওয়েলকাম, কারণ বাচ্চাটাকে অ্যাসিস্ট্যান্ট দরকার ওর দেশের বাইরে যাওয়ার জন্য সব কিছুতে। তো আমার বাচ্চাটা যদি আমার বাসায়, যে বাসায় আমি নিব সেই বাসায় যদি ওঠে, আলহামদুলিল্লাহ। বাট কথা হচ্ছে, আমি 18-এ নিলে এটাকে কখনো আমি আমার আম্মুকে রিপ্রেজেন্ট, যেখানে আম্মুর 18-এর বাসায় থাকতেছি, কিন্তু আই উইল নট রিপ্রেজেন্ট, কারণ আমার মা দুনিয়াতে নাই এই জন্য, আমার আম্মা যদি বেঁচে থাকতো তাও, কারণ আমি আমার আব্বা আম্মা মিলে আমি নতুন একটা সত্তা। বাট আমার আম্মার যে ডিএনএ কোনো দিন আমার ভিতর থেকে যাবে না, সো এটা সবসময় রিপ্রেজেন্ট করবে। তার মানে আমি 18-এ থাকতে পারি, 9-এ থাকতে পারি, 2-এতে, 1 থেকে 30 আমি যে কোনো জায়গায় থাকতে পারি, নট অনলি মি, এনি ওয়ান ক্যান স্টে এনিওয়্যার এই পৃথিবীতে সবাই, কারণ আদম হাওয়া থেকে আমরা সবাই আসছি। এগুলো আসলে নাম্বারিং করে বা কোনো কিছু করে যদি কোনো ব্লকের সৃষ্টি করার তৈরি করা হয়, এটা আসলে একদমই আনইউজুয়াল। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি এই জিনিসগুলো খুব একটা ফলো করি না। আমার কাছে যেমন আমি যেটা বিলিভ করি, যে আমরা এক আদম এবং এক হাওয়া, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছি, এবং ওখান থেকে সব মানুষ আসছে, ইভেন আমার আব্বা আম্মাও তাদের থেকে আসছে। আমাদের সবার আদি পিতামাতা বা আদি বাবা মা হচ্ছে, ফাদার মাদার প্যারেন্টস হচ্ছে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম, যত আমাদের নবী রাসূল আছেন সবাই। তো সো আমাদের এটার খুব একটা মানে এই বিষয়গুলা যতই মানুষ ক্রিটিক্যাল করার চেষ্টা করুক, এটা নিয়ে করার চেষ্টা করুক, কভার্স করার, বাট অ্যাকচুয়ালি এগুলোর কোনো বেল নাই। আমরা মানুষ হিসেবেই আসছি এইভাবেই, যে হযরত আদম হাওয়া থেকে একদম শুরু করে এই পর্যন্ত এই প্রসিডিউরতে আসছি, প্রত্যেকটা প্রসিডিউর লিগ্যাল এবং সবভাবে আসছে, এখানে কোনো রকমের ইলিগেলসি বা অন্য কোনো কথাবার্তার কোনো সুযোগ নাই, বা ফার্মিং এই টাইপের কথা। আর ফার্মিং তো মানুষ করে না, মানুষ ফার্মিং মেনটেন করে যাতে ফার্মিং থেকে সবাই উপকৃত হয়, কিন্তু মানুষও এক ধরনের ফার্মিং, এটা হলো লিগাল ফার্মিং, এটা সবাই জানে। আমার লাইফে আমি কখনো ইললিগাল কোনো কিছু করিনি, আই নেভার ডু হারাম বা ইললিগাল আমি কখনো করি নাই। তো সো আমার ভিতরে যেহেতু এই জিনিসটা নাই, তো সো আই ডোন্ট ফিয়ার অফ দিস, আমি এটা আই নেভার ফিয়ার, কারণ যেহেতু আমি কোনো ইললিগাল কাজ করি না, যেহেতু আমি কোনো অস্বাভাবিক হারাম কাজ করি নাই, সো আমি এটাকে ফিয়ার করি না। আমার ডিরেক্ট রিলেশন কারোর সাথে আমার কখনোই কোনো রিলেশনশিপ, আর ডিরেক্ট বলতে আমার কাজিনদের সাথে আমার কখনোই রিলেশন হয় নাই। আমার সেন্স হওয়ার পর থেকে যখন আমি বুঝি, তার আগে ছোটোবেলায় বুঝতাম না, আমার মামা আমাকে নিয়ে বেড়াইতো, আমার আব্বা আমাকে নিয়ে বেড়াইতো,
ওটা তো আমরা পৃথিবী, ওটার মতো জান্নাতি তো পৃথিবীতে কিছু নেই। নানা নানি নিয়ে বেড়াইতো, আমার আব্বা চাচারা নিয়ে বেড়াইতো যখন আমি ছোটো ছিলাম। যখন আমি বড় হয়েছি, যখন আমি সেন্সিবল হয়েছি, তখন সেন্স হওয়ার পর থেকে আমি কারো কাজ ঘেঁষা কখনোই হই না। ইভেন আমি আমার আম্মুর কাছেও বেশি একটা যাইতাম না। বাট আমি আবার বাচ্চারা যখন ছোটো ছিল আমি বাচ্চাদের ভীষণ আদর করেছি, কিন্তু একটু বড় হয়ে গেছে পরেই আমার বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ওরা আলাদা। তো এখন দূর থেকে সবসময় দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাচ্চাদের জন্য দোয়া করি, অলওয়েজ দোয়া করি বাচ্চাদের। আমার বাচ্চারা জান্নাতে যাবে ইনশাল্লাহ এবং ভালো থাকবে সব দিক থেকে। এটাই হচ্ছে আল্লাহর কাছে সব দিক থেকে পাওনা। এবং এছাড়া আদার দুনিয়া কি বললো তাতে কোনো কিছু যায় আসে না আসলে, কারণ আমি জানি যে আমি ওটা, এবং মারা গেলে ইনশাল্লাহ জান্নাত, কোনো ডাউট নেই, হোয়াট এভার মেবি দ্য স্টেট ইজ। তো আজ এই পর্যন্তই, দেখা যাক এখনকার এই ছবির ফেসটা কোন কোন জায়গাতে ধরে না মানে অফ হয়ে যায়। আল্লাহ হাফিজ টু অল।